ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ১। শিকদার বাড়িতে বিয়ের ধুম পড়েছে। শিকদার পরিবারের দ্বিতীয় কন্যা প্রমিতা শিকদারের গায়ে হলুদ। মেয়েটি বৈচিত্র্যময় সৌন্দর্যের অধিকারী। তার গায়ের রং খুব একটা ফর্সা নয়, আবার একেবারে শ্যামলা বলাও চলে না। এই মেয়েটি ছাড়া পুরো বংশে সবারই গৌরবনের। যাই হোক, মেয়েটি মায়াবী বলা চলে। শিকদার বংশের একটি কঠোর নিয়ম রয়েছে, শিক্ষা সম্পন্ন না হলে বিয়ে দেওয়া হয় না। প্রমিতা এই বছরই মাস্টার শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। পাত্র পূর্ব নির্ধারিত, রফিক তালুকদারের একমাত্র ছেলে সাদিক তালুকদার। ব্যবসায়ী পরিবার, সব দিক থেকে ভালো হয়। প্রমিতার বাবা খালি শিকদারের কোনো আপত্তি ছিল না। এইদিকে ষোড়শী কন্যা প্রিয়তা, আমাদের গল্পের নায়িকা, পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। পেছনেই তার চাচাতো বোন পরিণীতা। তারা প্রায় একই বয়সী, তাই সম্পর্কটা বোনের চেয়ে বেশি বন্ধুত্বের। পরি বলল, প্রিয়াও ধীরে দৌড়া, পড়ে যাবি তো। প্রিয়তা এতে কোনো হেলদেল নেই। সে নিজের মনে ছুটতে ছুটতে বলল, বলবো তো। তনয় শিকদার প্রিয়তা পড়ে না বলেই দৌড়ে গিয়ে মেজো আপুর রুমে ঢুকে গেল। এই বাড়ির সবচেয়ে আদরের সদস্য, বিশেষ করে এই বাড়ির কর্তা সাদমান শিকদারের সবচেয়ে প্রিয় কন্যা হলো প্রিয়তা। সাদমান শিকদারের কাছে প্রিয়তা তার প্রয়াত মা আঞ্জুম নাহার বেগমের প্রতিচ্ছবি। প্রিয়তার চেহারা, চোখ, মুখ, চলাফেরার ব্যক্তিত্ব, কথা বলার ধরন, চঞ্চলতা সব কিছুতেই তার মায়ের মতো। তাই তিনি প্রিয়তাকে নিজের মায়ের আসনে বসিয়েছেন। সাদমান শিকদার গম্ভীর প্রকৃতির মানুষ হলেও প্রিয়তার কাছে তিনি একেবারে নরম স্বভাবের। শিকদার বংশের মান মর্যাদা বর্তমানের চেয়ে অতীতে অনেক বেশি ছিল। তার মূল কারণ ছিল শিকদার বংশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। একসময় গোটা রায়পুরের জমিদার ছিলেন সাদমান শিকদারের বাবা জিহাদ শিকদার। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় তাদের জমিজমা নেই, তবে জমিদার সুলভ মান মর্যাদা এক বিন্দুও ভাটা পড়েনি। শিকদাররা এখনও অতীতের মতোই সম্পদশালী, তার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল, চলাফেরায় তেজস্বী ও ব্যক্তিত্ববান। জমিদার সুলভ সুদর্শন চেহারাও এখনও বিদ্যমান। বর্তমানে রায়পুরের 200 বছরের পুরানো জমিদার বাড়িটি আর নেই। 20 বছর আগে পুরানো জমিদার বাড়িটি ভেঙে সেখানে নতুন বাড়ি নির্মাণ করেন সাদমান শিকদার। পুরানো জমিদার বাড়ির চেয়েও বড় পরিসরে আধুনিকভাবে নির্মিত 4 তলা বিশাল বাড়িটির প্রতিটি কোণায় আভিজাত্য ও তেজ ছড়িয়ে রয়েছে। সেই সুবিশাল বাড়ির নাম প্রণয়কুঞ্জ। প্রণয় সাদমান শিকদারের বড় ছেলে, তাই এই প্রজন্মের বড় সন্তানের নামে এই বাড়ির নামকরণ করা হয়। প্রণয়কুঞ্জের সুবিশাল বাড়ির পেছনে অবস্থিত 200 বছরের পুরানো বিশাল পুকুর, যার গভীরতা 40 ফুট। আরও 4 প্রজন্ম আগে নির্মিত এই পুকুরটির নাম রক্তপদ্ম পুকুর। এমন অদ্ভুত নামকরণের কারণ হলো এই পুকুরে 12 মাস রক্তের মতো লাল গাঢ় পদ্মের সমাহার থাকে। পুকুরটির পাশ ঘেঁষে সুবিশাল বাড়ির চতুর্দিক ঘিরে রয়েছে সুউচ্চ সুপারি গাছ, যা 15 বছর আগে লাগানো হয়েছিল। বাড়ির গেট থেকে শুরু করে মূল দরজা পর্যন্ত চওড়া টাইলস বসানো রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে বিভিন্ন নাম না জানা ফুলের গাছের সমাহার, যা লনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। জমিদার বাড়ির 4 কর্তার মধ্যে প্রধান কর্তা হলেন সাদমান শিকদার, আর বাকি 3 জন হলেন তার ছোট 3 ভাই খালিদ শিকদার, সাজিদ শিকদার, সোহেব শিকদার। তাদের 4 জনের স্ত্রীদের নাম যথাক্রমে অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম। তারা 4 জন মূলত 4 বোন আর 4 ভাইকে বিয়ে করে এক বাড়িতে বধূ হয়ে এসেছেন। সাদমান শিকদারের 5 সন্তান: আবরার শিকদার প্রণয়, রাজস্ব শিকদার রাজ, আহনাফ শিকদার প্রেম, তনুজা শিকদার প্রেরণা, অনুজা শিকদার পরিণীতা। খালিদ শিকদারের 4 সন্তান: প্রহেলিকা শিকদার, প্রমিতা শিকদার পৃথা, সমুদ্র শিকদার, অরণ্য শিকদার। সাজিদ শিকদারের 2 সন্তান: প্রতীক শিকদার প্রথম, তনয় শিকদার প্রিয়তা। সোহেব শিকদারের 3 সন্তান: ধীরা শিকদার, তরি শিকদার, তনয় শিকদার। এগুলো বিশাল শিকদার বংশের বর্তমান অবস্থা। এই বিশাল বংশধরদের মাঝে মাত্র 3 বিবাহিত, বাকিরা সবাই অবিবাহিত। সাদমান শিকদারের বড় ছেলে প্রণয়ের সঙ্গে বিয়ে হয়েছে খালিদ শিকদারের বড় মেয়ে প্রহেলিকার। খালিদ শিকদারের দ্বিতীয় কন্যা পৃথার বিয়ে এখনও চলমান। শিকদার বাড়িতে মানুষে গিজগিজ করছে। 4 তলা বাড়ি, কোথাও একটু খালি জায়গা নেই, সব জায়গায় মেহমান। শিকদার বাড়িতে সদস্যদের থাকার একটা নিয়ম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে থাকেন সিনিয়ররা, যেমন কর্তা গিন্নিরা। ফার্স্ট ফ্লোরে বাড়ির কাজের লোক ও অতিথিদের থাকার ব্যবস্থা। সেকেন্ড ফ্লোরে মেয়েরা ও থার্ড ফ্লোরে ছেলেরা থাকেন। কিন্তু বর্তমানে সেসবের বালা নেই। যার যেখানে জায়গা হচ্ছে সে সেখানেই ঢুকে পড়ছে। শিকদার বাড়ি আজ সরগরম। এত মানুষের ভিড় যেন এক মুহূর্তের জন্য দম ফেলার ফুসরত নেই। বাড়ির ছোট বড় সবাই কাজে লেগেছে। বিশেষত বাড়ির ছেলেদের অবস্থা নাজেহাল। চিত্রের দাবদাহে হাঁসফাঁস করছে সবাই। প্রণয় শিকদার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। তার সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যে ভিজে উঠেছে। গরমে সে একেবারে ত্যক্ত বিরক্ত। মাথার চুলগুলো ঘামে কপালের সাথে লেপ্টে আছে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার সুদর্শন এই যুবক শিকদার বংশের গর্ব এবং সবচেয়ে
সবচেয়ে সুদর্শন পুরুষ ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী। তেজ আর তার গভীর বাদামি বর্ণের চোখ যা মারাত্মক আকর্ষণীয়, যে কোনো নারী এই পুরুষের জন্য পাগল হতে বাধ্য। প্রণয় চলে যেতে কেউ একজন আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখে চোখ জোড়া ছলছল করছে। অন্যদিকে শিকদার বাড়ির বিশেষ অতিথি মির্জা পরিবার এসে হাজির। তাদের সঙ্গে এসেছেন তাদের পরিবারের 4 কর্তা ও তাদের স্ত্রীরা। কর্তা চলে গেলেন লাইব্রেরিতে আর গিন্নিরা চলে গেলেন রান্নাঘরে। রোহিণী বেগম হাসিমুখে বললেন, ভাবি কেমন আছেন? প্রণয়ের মা অনুশ্রী বেগম মৃদু হাসলেন, ভালোই আছি। মেয়ের বিয়ে বলে কথা, একটু ফুসরত নেই। রোহিণী বেগম অপলক তাকিয়েছিলেন অনুশ্রী বেগমের দিকে। এই 50 নারীকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় ছেলে মেয়েদের মা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। রোহিণী বেগম জিজ্ঞাসা করলেন, ভাবি প্রেরণা কোথায়? অনুশ্রী বেগম বললেন, কি জানি মেয়েটা কোথায় আছে। এদিকে তন্ময় লাফিয়ে এসে সোফায় বসে পড়ল, তার বোনদের পাশে, যেখানে তারা আপুরা ও অন্যরা গল্প করছিল। শেষ এক ঝটকায় প্রিয়তার হাত থেকে চকলেটের প্যাকেট ছিনিয়ে নিয়ে মুখে পুরে দিল। প্রিয়তা তো রেগে লাল। তনয়, এই তনয়ের বাচ্চা, আজ আমি তোকে খাচ্ছি বলে এক দৌড়ে তনয়ের দিকে তেড়ে গেল। তনয় এমন ভাব করলো যেন এর চেয়ে নিরীহ আর কেউ নেই। প্রিয়তা চেঁচিয়ে বলল, আমার চকলেট দে। তনয় শয়তানি হিসেব বলল, মুখে দিয়ে দিয়েছে আর নিবি? প্রিয়তা রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে ভাবলো, হাত থেকে মুখে কেন? ভাবার পর আর এক মুহূর্ত দেরি না করে তনয়ের চুল টেনে ধরল। তনয় বা কিসে কম যায়? প্রিয়তার চুল ধরে টেনে দুই ভাই বোন চুলাচুলি শুরু করে দিল। এত জোরে টানাটানিতে দুজনের চোখে পানি এসে গেল, কিন্তু কেউ কাউকে ছাড়লো না। বসার ঘরে সবাই হাঁ করে সার্কাস দেখছিল। সবাই অধীর আগ্রহে দেখতে লাগলো পরবর্তী সিনে কি হয়। প্রেম মজা নিয়ে তীরাকে বলল, খেলা জমে উঠেছে, পুচকি যা পপকর্ন নিয়ে আয়, খেতে খেতে সার্কাস দেখি। ঠিক তখন বজ্রকণ্ঠে ধমকালো, থামাও। সবাই দেখলো প্রণয় দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। তন্ময় মুহূর্তের মধ্যে ভদ্র হয়ে গেল, আর প্রিয়তা মাথা নিচু করে চুপ করে রইল। প্রণয় কঠিন স্বরে বলল, কি হয়েছে এখানে? তন্ময় আমতা আমতা করে বলল, ভাই আমি কিছু করিনি, আপু আমার চুল ধরে টানাটানি করছে। প্রিয়তা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। প্রণয় গম্ভীর গলায় বলল, ঘরে যা। সবাই চুপ। দৃষ্টি ফিসফিস করে বলল, প্রহেলিকা আপুর কপাল ভালো, এমন একটা অ্যাটম বোম পেয়েছে। অন্য মেয়ে হলে যা বলছো, এমন হ্যান্ডসাম ছেলে আগে কখনো দেখিনি। প্রিয়তা আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। প্রহেলিকার মা চাচিদের সঙ্গে কাজ করছিল। হঠাৎ স্বামীর কথা মনে পড়লো, তাই সে ঘরে গেল। কে দেখলো? প্রণয় নেই। এতক্ষণ কাজ করে সে অনেক ক্লান্ত, তাই স্বামীর কথা, আচ্ছা, তাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে শুয়ে পড়ল। তখন বিকেল 3টা বাজে। প্রিয়তা গা ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, মুখটা থমথমে। মাথা থেকে তোয়ালে সরাতে একরাশ ঘন মেঘের মতো লতানো চুল মুহূর্তেই কোমর ছাড়িয়ে হাঁটুর উপরে পৌঁছে গেল। প্রিয়তা মনে মনে বলে, এই হলো আমার এক জ্বালা, এই চুল শুকাতে 1 ঘন্টা লাগবে, কবেই কেটে কাত অবধি করে দিতাম, শুধু পারছি না তার জন্য। সে বলেছিল, প্রিয় তোর চুলগুলো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। ব্যাস, সেই দিন থেকে প্রিয়তা কখনো তার চুল কোমরের উপরে উঠায়নি। পঞ্চদশী কিশোরী কন্যা, চন্দ্রগলা রূপ, তার চেহারার লাবণ্য মাধুর্য দিন দিন আলোড়িত হয়ে বাড়ছে। 5 ফুট 2 ইঞ্চির মেয়েটি তাদের বংশের সবচেয়ে সুন্দরী কন্যা বলা যায়। শিকদার বাড়ির সব মেয়েই সুন্দর, কিন্তু তুলনা করতে গেলে প্রিয়তা সবার উপরে। এই মেয়েটা সামনে পড়লে কেউ না তাকিয়ে থাকতে পারে না, কেমন মোহবিষ্টের মতো চেয়ে থাকে। চেহারায় শিশুসুলভ ভাবটা সরে গিয়ে এক অপার্থিব অনিন্দ সৌন্দর্য ফুটে উঠেছে। অতিরিক্ত সুন্দর মায়াবী চোখ। মেয়েটার গায়ের রং দুধে আলতা, একটু চেপে ধরলে যেন রক্ত বেরিয়ে আসবে। পান পাতার মতো মুখ, সুদীর্ঘ নীলাভ নেত্রযুগল, যা সব থেকে আকর্ষণীয়। যেন ওই চোখে মাদকতা মিশে আছে, যে কোনো পুরুষ এই চোখের দিকে তাকালে মুহূর্তেই হারিয়ে যাবে। ঘন ভারী চোখের পল্লব, যা অত্যন্ত আকর্ষণীয় ও এনে দেয় বিশেষত্ব। চিকন খাড়া নাক, শিকদার বাড়ির পুকুরের রক্ত পদ্মের মতো টকটকে লাল ঠোঁট, ধনুকের মতো বাঁকা দেহ, সৌন্দর্য ও মাধুর্যের এক সংমিশ্রণ। তবে তার নিজের কাছে তার সৌন্দর্যের মূল্য একদমই অর্থহীন। সবাই যখন প্রশংসা করে, তখন তার ভিতর থেকে তাচ্ছিল্য ঠেলে বাইরে আসতে চায়। প্রিয়তা একটা সুন্দর প্রিন্টেড ফুল স্লিভ 3 পিস পরে নিল, চুলগুলো ঢিলে হাত খোপা করে নিল, চোখে সামান্য কাজল দিল, ঠোঁটে একটু লিপ গ্লস দিল, কপালে একটা ছোট টিপ দিয়ে বেরোতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। শিকদার বাড়ির পেছনে রক্তপদ্ম পুকুর ঘাটে বসে আছে পরিণীতা। মনে মনে ভাবছে, আজ একবার আসুক, দেখা বসে আমাকে চিনতে পারবে। আমিও শিকদার বাড়ির মেয়ে, হো, আমাকে অপেক্ষা করানো, একবার সামনে আসলে এই গভীর পুকুরে ধাক্কা মেরে ফেলে দিবে। এসব ভাবতেই পরিণীতার মন চিল্লিয়ে উঠল। না, তুই এটা করতে পারবি না, আমি ওকে ভালোবাসি। এটা ভাবতেই পরিণীতা কেমন নরম হয়ে গেল। এতক্ষণ যাব তোর পাশে যে জলজ্যান্ত পুরুষ বসে আছে তার দিকে খেয়াল নেই। আবিদ এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল পরিণীতার মুখের সব অভিব্যক্তি। এখন সে বিরক্ত হয়ে ধমক লাগিয়ে দিল, কোন দুনিয়ায় আছো?
মেয়েটা হঠাৎ এত জোরে ধমক খেয়ে চমকে উঠল। সপ্তদশী কোণার বুকের মাঝখানে থাকা পরাণটা যেন মুহূর্তেই ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। কাঁদো কাঁদো হয়ে আবিদের দিকে তাকাতেই তার রাগ অভিমান সব জানালা দিলে পালিয়ে গেল। তার জায়গায় এসে ভর করলো এক অপার্থিব লজ্জা। লজ্জায় মাথা নিচু করে নিল। সে তো ওর চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। আবিদ মেয়েটার গালগুলো লজ্জায় লাল হয়ে যেতে দেখলো। হুট করে সেও নরম হয়ে গেল। কী ভাবছিলে? এটা শুনে পরিণীতার চোখ বড় হয়ে গেল। মনে মনে ভাবলো, এই মেয়েটা যদি জানতে পারে যে আমি ওকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিতে চেয়েছিলাম, তাহলে নিশ্চিত আমাকেই ধাক্কা মেরে ফেলে দিবে। এটা ভাবতে ওর চোখ দুটো আরও বড় বড় হয়ে গেল। আবিদ ভ্রু কুচকালো। ওই সুন্দর চোখ দুটো বড় হতে দেখে ভ্রু কুচকে বলল, কী ব্যাপার অ্যাঞ্জেল? এটা শুনে পরীর ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আবিদ পরিণীতার চোখের দিকে তাকালো। মনে মনে বলল, তুমি সত্যি একটা অ্যাঞ্জেল। এই চোখের দিকে তাকিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি, কি জানি এই ভুলের মাসুল হিসেবে হয়তো আমার প্রাণ দিয়ে দিতে হবে। পরিণীতা বলল, কী ভাবছেন মাস্টারমশাই? আবিদ পরিণীতার চোখের দিকে তাকিয়েই রইল। তারপর গভীর গলায় বলল, অ্যাঞ্জেল, তুমি আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার হাত ছাড়বে না, কথা দাও। পরিণীতার চোখ জ্বলজ্বল করে উঠল। মুখ মনে হলো বুকের ভেতর কেউ সূচালো কিছুতে আঘাত করলো। পরিণীতা আর কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়লো আবিদের বুকে। সঙ্গে সঙ্গে আবিদ চোখ বন্ধ করে নিল। এটাই যেন তার প্রশ্নের উত্তর। দুজনের নিঃশ্বাস গতি যেন অব্যক্ত প্রশ্ন উত্তর হয়ে দাঁড়ালো। আবিদ বলল, হয়ে গেছে, ছাড়ো। কেউ দেখে ফেললে আমার গর্দান নেবে তোমার বাবা ভাই, বলে পরীর মাথায় একটা চুমুক দিল। পরিণীতা বুকের সঙ্গে লেপ্টে থেকেই বলল, কেউ দেখবে না। আবিদ স্মিত হাসলো। পরীর বুক থেকে মাথা তুলে আর কোনো দিকে না তাকিয়ে ছুটে গেল। ওকে চলে যেতে দেখে আবিদ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবিদ বাবা মায়ের একমাত্র ছেলে, রায়পুরের এক সাধারণ ঘরের ছেলে। বাবা পুলিশের সাধারণ কনস্টেবল, মা গৃহিণী। অনেক কষ্টে সে লেখাপড়া করেছে। তার একটাই স্বপ্ন, বাবা মাকে ভালো রাখা, পরিবারের অভাব দূর করা। সে চায়নি পরিণীতার মতো রাজকন্যাকে ভালোবাসতে। পরিণীতা পড়াশোনায় সবসময় উদাসীন। প্রণয় বোনের অবস্থা দেখে পরিণীতার এসএসসি পরীক্ষার সময় একজন প্রাইভেট টিউটর হিসেবে আবিদকে নিয়োগ করেছিলেন। প্রথমে আবিদ সাধারণভাবেই পড়াতো, কিন্তু সেদিন এলোমেলো চুলে শ্যামবর্ণের সেই ছেলেটাকে দেখে হারিয়ে গিয়েছিল পরিণীতা। আবিদ সব বুঝতো, কিন্তু এসব পাত্তা দিত না। কথায় আছে গরিবের ভালোবাসার অধিকার নেই। আবিদও সেটা মনে প্রাণে বিশ্বাস করত। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল ভেবে আবিদ দ্বিতীয়বারের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রিয়তার একটুখানি থমকে যাওয়া। তখন প্রিয়তা হোঁচট খেয়ে পড়তে নিলে হঠাৎ তার হাতটা শক্ত করে ধরে ফেলল প্রণয়। তার দৃষ্টি ছিল স্থির ও শীতল। প্রিয়তা বিষণ্ণ মনে বিরক্ত হয়ে ভাবলো, আমার জীবনে কি কম ব্যথা ছিল যে নতুন করে ব্যথা পেতে হবে? ভাবতেই তার মুখটা তেতো হয়ে গেল। কয়েক সেকেন্ড পরই অনুভব করলো সে পড়েনি, বরং ভেসে আছে। ভাবনা শেষ হওয়ার আগে ছোট্ট একটা ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে চোখ খুললো। তার নয়ন এসে গেছে, ঠিকেছে একজোড়া গভীর বাদামি চোখের দিকে। প্রিয়তার বুকে খাঁচাটা মোচড় দিয়ে উঠল। সামনে বলিষ্ঠ পুরুষটির শক্ত বাহুর বন্ধনে নিজেকে আবিষ্কার করতে হতভম্ব হয়ে গেল। সেই বাদামি চোখজোড়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিষ্প্রভ অথচ থমথমে। তার চোখের গভীরতা মাপা প্রিয়তার পক্ষে অসম্ভব। এই চোখ মুখ দেখে কোনোদিন মনের ভাব বোঝা যায় না। প্রণয় একটুও চোখ সরালো না। প্রিয়তা ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না আর। দৃষ্টি নামিয়ে নিতেই প্রণয় তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। গম্ভীর স্বরে বলল, কী ব্যাপার, এমন লাফালাফি করছো কেন? প্রিয়তা কয়েক সেকেন্ডের জন্য আবারও সেই গভীর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধরে আসা গলায় বলল, কিছু না, এমনি, বলেই দ্রুত সরে গেল ওখান থেকে। প্রণয় তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ম্লান হাসলো। নিজেই নিজেকে বলল, আমার মতো ব্যর্থ পুরুষ হয়তো দ্বিতীয়টি নেই। ওই নীল সাগরের মতো চোখে কি আছে যা প্রতিনিয়ত নেশার মতো আসক্তি ছড়িয়ে দেয় হৃদয়ের প্রতিটি কোণায়? তার মনের গভীর থেকে কেউ যেন উত্তর দিল, ওই নীলবর্ণের চোখগুলো সুবিশাল মাদকতার সাগর, যেখানে ডুবে যাওয়া আমার কপালে নেই। আমার চারপাশে বিশালতার মতো পেঁচিয়ে রেখেছে আবরার, প্রণয়, শিকদার, অসহায়। সেখান থেকে কোনো দিন মুক্তি নেই। হয়তো কোনো একদিন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিজেই হেরে যাব। ভাবতেই তাচ্ছিল্যমাখা একটা হাসি দিল প্রণয়। দিনের শেষ ভাগ। বাড়ির পরিবেশ জমজমান। 4 তলা বিশিষ্ট প্রণয়কুঞ্জ নতুন সাজে তোলা হয়েছে গায়ে হলুদের জন্য। বিশাল ছাদটাকে ঝলমল করে সাজানো হচ্ছে। সেখানে সন্ধ্যায় জমকালো হলুদের অনুষ্ঠান হবে। পাশাপাশি আরও কয়েকটা আয়োজন চলছে। আজকের গায়ে হলুদের থিম সাদা আর লাল। ছেলেরা সাদা পাঞ্জাবি, মেয়েরা লাল শাড়ি। পুরো আয়োজনের দায়িত্ব পড়ছে প্রীতম ও প্রেমের কাঁধে। দুই ভাই হরদম ব্যস্ত, তবু নিজেদের মধ্যে ঠাট্টা তামাশার সময় বের করতেই হয়। প্রেম হাসতে হাসতে বলল, ভাই আজ রাতে হবে তো? প্রীতম কপাল কুঁচকালো। কী হবে? ওই যে আব্বু চাচু বড় দাদার চোখ ফাঁকি দিয়ে যেটা হবে। প্রীতম বুঝে গিয়ে চোখ টিপে বলল, সব হবে ব্রাদার। প্রেমও চোখ টিপে বলল, ভাইয়া আমি কিন্তু সব জানি। প্রীতম ভ্রু কুঁচকে বলল, কী জানিস?
প্রেম রহস্যময় হাসি দিল। প্রীতম যা বোঝার বুঝে গেল। সেও মুচকি হেসে বলল, আমিও সব জানি। প্রেমের মুখটা ফাটা বেলুনের মতো চিপসে গেল। এইভাবে দুই ভাইয়ের কথোপকথন চলতে লাগলো। আর তাদের হাতে গায়ে হলুদের আয়োজন ধাপে ধাপে এগিয়ে যেতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে এলো। পৃথার বসার ঘরে আছে ওর সব বোন, কাজিন, বান্ধবীরা। সবাই মিলে হই হুল্লোড় করছে আর পৃথাকে খেপাচ্ছে। পৃথা, তুই তো দেখি ভালোই চালাক। এসব কথা শুনে সবাই হেসে উঠল। পৃথা রাগে লজ্জায় লাল নীল সবুজ হয়ে উঠল। তার বান্ধবী সায়রা হাসতে হাসতে বলল, বান্ধবী, বুদ্ধির খেলায় তুইই সবার সেরা। এ কথা শুনে এবার পুরো ঘর হাসিতে ফেটে পড়ল।